আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি ইশিকা আজিজ। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন কাল চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নগর জুড়ে কঠোর নিরাপত্তা, টহল দিচ্ছে পুলিশ, র্যাব, বিজিবি। নারায়ণগঞ্জেই প্রমাণ হবে সরকার ভোটাধিকার ফিরিয়ে দেবে কিনা, বললেন রিজভী। নির্বাচন সুষ্ঠু হবে, বিএনপিকে আন্দোলনের সুযোগ দেওয়া হবে না, জানালেন কাদের। জাতিসংঘের এমডিজির মতো এসডিজি অর্জনেও বাংলাদেশ বিশ্বের রোল মডেল হয়ে উঠবে, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী জুড়ে গ্যাসের তীব্র সংকটের মধ্যেই চলছে দাম বাড়ানোর প্রক্রিয়া। লাকড়ি আর কেরোসিনের চুলায় রান্না করছেন অনেকে, কবে স্বাভাবিক হবে জানায়নি তিতাস। শিরোনাম দেখছিলেন। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। বিস্তারিত সংবাদ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স, কালি সহ বিভিন্ন সরঞ্জাম। ভোটারদের কেন্দ্রে যাওয়া নিরাপদ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে টহল দেওয়া শুরু করেছে র্যাব ও বিজিবি। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। সাধারণ মানুষের কেন্দ্রে যেতে এবং প্রার্থীদেরকে প্রভাব বিস্তার করা থেকে বিরত থাকতে অনুরোধও জানিয়েছেন তিনি। রাত পোহালেই ভোট গ্রহণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের, তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা। বুধবার বেলা 11টা থেকেই নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সন্ধ্যার মধ্যে যা পৌঁছে গেছে সব ভোট কেন্দ্রে। সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনে জয়ী হতে লড়ছেন 201 জন প্রার্থী। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা সবাইকে আহ্বান করছি যে কালকের যে দিনটি হবে সেটি ভোট প্রদানের দিন এবং উৎসবের দিন। সবাই যেন এসে ভোট দেন। আমরা এই ভোটকে শান্তিপূর্ণ করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছি। সকল প্রার্থীদেরকে বলবো, বিশেষ করে যেহেতু কাউন্সিলর প্রার্থীর সংখ্যা, তাদেরকে বলবো যে কোনো ভোটারকে কোনো রকম প্রলোভন দেবেন না, কোনো ভোটারকে বাধা দেবেন না, তাদেরকে শান্তিপূর্ণভাবে স্বেচ্ছায় ভোট দিতে দিন। সিটি কর্পোরেশন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে র্যাব, বিজিবি, পুলিশ, আনসারের অতিরিক্ত 9,500 সদস্য। এছাড়া প্রথমবারের মতো স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। এতদিন পর্যন্ত আনসার বাহিনী ভিতরে দায়িত্ব পালন করত। এবার প্রথমবারের মতোই বলা যায় আনসার স্ট্রাইকিং ফোর্স বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে সাথে নিয়ে বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। 27টা ওয়ার্ডের যে বিভিন্ন কেন্দ্রে আমরা নিজেদের মতো করে আমরা ডেপ্লয় করেছি। যে সমস্ত কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ, এগুলোর ব্যাপারে আমাদের স্পেশাল নজরদারি থাকবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার 4,74,931 জন, মোট ভোট কেন্দ্র 174টি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে নৌকাকে পরাস্ত করা যাবে না বলে বিশ্বাস শামীম ওসমানের। নির্বাচনের মাঠে নৌকার প্রার্থী বিব্রতকর পরিস্থিতির শিকার হয়ে যেসব মন্তব্য করেছেন তা রাজনৈতিক কৌশল এবং এতে কিছু মনে করেননি বলেও জানান তিনি। শামীম ওসমান জানান, নৌকাকে বিজয়ী করতে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে। অন্যদিকে বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার বলেছেন, বেগম জিয়ার প্রচারণা বন্ধের কারণে নির্বাচন কমিশন ও সরকারের উপর বিশ্বাস নষ্ট হয়েছে। শারমিন ইব্রাহিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আরাফাত রহমান রাহুল। নানা কারণেই শুরু থেকে আলোচনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। কমিশনের শেষ নির্বাচন হিসেবে সবার আশা বিগত দিনের কলঙ্ক মুছতে সুষ্ঠু নির্বাচনের পথেই হাঁটবে ইসি। তবে স্থানীয় এই নির্বাচন নিয়ে জাতীয় রাজনীতিতেও উত্তাপ ছড়ায় দলীয় মনোনয়ন। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও পুরো সময় জুড়ে আলোচনায় ছিলেন আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। যদিও তার পরিবার নিয়ে গল্প না বানানোর আহ্বান তার। দলের সভানেত্রীর আহ্বানে সবাই ঐক্যবদ্ধ আছেন বলে জানালেন তিনি। নৌকা পরাস্ত হবে না, এটা আমার বিশ্বাস। এখানে হচ্ছে কি, কিছু কিছু লোক আছে প্রার্থী যাতে বিপদে পড়ে সেই ধরনের কথাবার্তা বলেছে। আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো শান্তিপূর্ণ নির্বাচন, আর দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে নৌকাকে জয়লাভ করানো। বাট আমার কাছে খবর আছে যে কিছু কিছু জায়গায় হয়তো ইচ্ছা করে ঝামেলা করতে পারে নদীর ওই পারে, যারা দুই দলের এক দলকেও সমর্থন করেন না। বাট তারা যদি বোঝাতে চাচ্ছেন যে সরকারের অধীনে নির্বাচন কমিশন আন্ডারে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, আমি আশা করি তাদের আশা পূরণ হবে না। আমিও যেমন স্যাটিসফাইড, নৌকা এবং নৌকার প্রার্থী আইবিও কিন্তু স্যাটিসফাইড।
উই নো ইচ আদার, যে আমরা যে যার মতো করে সঠিক অবস্থানে থেকে কাজ করছি। দুই চারটা কথা সে হয়তো বলছে কিংবা বলেছে, তাতে আমরা কোনো মাইন্ড করি না, বিকজ দিস ইজ ইলেকশন, উই নো দ্য পলিসি অ্যান্ড দিস ইজ ম্যাথামেটিক্স। ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে জয়ী করার প্রত্যয় বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারেরও। তবে ভোটের দিন প্রশাসন ও কমিশনের ভূমিকা কি হবে তা নিয়ে অনাস্থা রয়েই গেছে তাদের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগমনকে উপলক্ষে যেই নাটকটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করলো নির্বাচন কমিশনকে ডিঙিয়ে, এটাতে আমাদের একটা সংশয় সৃষ্টি হয়েছে। এই বিষয়টা প্রমাণ করে যে নির্বাচন কমিশন স্বাধীন না, নির্বাচন কমিশনের উপর খবরদারি করার জন্য সরকার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা বন্দরের সংসদ সদস্য সেলিম ওসমান মনে করেন, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আসবে নগরে। জাতীয় পার্টি সমর্থন দিয়েছে, আমাকেও সমর্থন দিতে হয়েছে। এবার নির্বাচনে কিন্তু কোনো আতঙ্ক নেই। দুটো রাজনীতি বলে কোন দল এটা অস্বীকার করার কিছু নেই। সুতরাং সাধারণ মানুষের ভোটটা দিয়েই জয় পরাজয় ডিপেন্ড করবে। তবে ঐক্যবদ্ধভাবে সবাই জানিয়েছেন, জয় পরাজয় যাই হোক মেনে নেবেন তারা। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকাল, এরই মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আছেন আমাদের রিপোর্টার সঞ্জিদ আহমেদ। নির্বাচনের খবরাখবর জানতে সরাসরি কথা বলছি সঞ্জিদের সঙ্গে। সঞ্জিদ, রাত পোহালে ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে প্রস্তুতি কি শেষ হয়েছে? আর নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন আপনি? লোকজনের মধ্যে কি কোনো উল্লাস বা উৎকণ্ঠা দেখছেন? আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু জানান। ইশিকা, আমি ঠিক এই মুহূর্তে আছি সিদ্ধিরগঞ্জের বাজার এলাকায়। আপনারা যদি আমার পেছনের চিত্র দেখেন, আসলে এখানে পোস্টারে যেমন এলাকাটি সয়লাভ, তেমনি কিন্তু আমরা মানুষের মধ্যেও কিন্তু একটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। যদি আজকে কোনো প্রচারণা ছিল না, আর সেই সাথে এই এলাকার যে কেন্দ্রগুলো আছে, এই কেন্দ্রগুলোকে নিয়ে কিন্তু নিরাপত্তা বাহিনীর যে অবস্থান, সেটিও কিন্তু খুব জোরালো অবস্থান দেখতে পাচ্ছি। আমরা ঠিক এখন যে জায়গাটিতে আছি, সেখানেই কিন্তু একটি কেন্দ্র রয়েছে। আর কেন্দ্রের এই নিরাপত্তা দায়িত্বে যে নিয়োজিত আনসার ব্যাটালিয়ন রয়েছে, তাদেরকে দেখলেন আপনারা। আমরা যদি কেন্দ্রের বাহিরের চিত্র দেখাই, দেখতে পাচ্ছেন আপনারা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এরই মধ্যে নেওয়া হয়ে গেছে। পুলিশের যে কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু কেন্দ্রের বাইরে অবস্থান করছেন। আপনার মাধ্যমে আমরা একটি কেন্দ্রে দর্শকদের দেখাতে চাই। আমরা যদি এই কেন্দ্রটি হচ্ছে সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা প্রায় 4000। এই 4000-এর মধ্যে প্রায় 2100 নারী ভোটার রয়েছেন এবং বাকি সংখ্যক হচ্ছে পুরুষ ভোটার। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে আসলে কেন্দ্রের পরিস্থিতিগুলো, কেন্দ্রের প্রস্তুতিগুলো কেমন, তাহলে আপনার মাধ্যমে দর্শকরাও খুব সহজে অনুমান করতে পারবে। শিখা, আপনি যদি একটু আমরা দেখাই যে ডান দিকে এই কেন্দ্রটি বেশ কয়েকটি বুথ রয়েছে। এই কেন্দ্রের ঠিক আপনারা এখন যেটি দেখছেন, এটি কিন্তু একটি খোলা রাস্তা। এই রাস্তাতে এই কেন্দ্রে কোনো দেয়াল ছিল না, কিন্তু নিরাপত্তার স্বার্থে পুলিশ এবং এখানে যে প্রিজাইডিং অফিসার রয়েছেন, তারা কিন্তু ওই তেরপালটি দিয়ে দিয়েছে। সেটি কতটুকু আসলে নিরাপত্তা শেষ পর্যন্ত থাকে, এটিও একটি দেখার বিষয়। আমরা একটু এই ব্যাপারে কথা বলতে চাই এখানে যে প্রিজাইডিং অফিসার আছেন তার সঙ্গে। আমরা একটু আপনার সাথে কথা বলি। সেটা হচ্ছে যে আপনার কেন্দ্রে তো প্রায় 4000 ভোটার, কিন্তু আমরা দেখছি যে এখানে রাস্তাটা পুরোটাই উন্মুক্ত, আসলে ওই ধরনের বাউন্ডারি দেয়া নেই। তো কেমন প্রস্তুতি নিয়েছেন আপনারা শেষ সময়ে? আসলে প্রস্তুতি শুরু থেকেই আমি যেটা আমাকে দেওয়া হয়েছে সেটাই যথেষ্ট মনে করেছিলাম আমি। এবং তারপর থেকে যখন আমি দেখলাম দুটো কেন্দ্র একই সেন্টারে, মানে একই বিল্ডিংয়ে দুটা কেন্দ্র, সেটাতে আমার আরও আমি আশ্বস্ত হয়েছি যে দুটা কেন্দ্রের জন্য যে পর্যাপ্ত পুলিশ ফোর্স এবং অন্যান্য ফোর্স আর্মড বা নন আর্মড, সেটাতে আমাকে স্যাটিসফাইড করেছে। আর এখানে যে ওয়ালটা ফাঁকা দেখেছেন, সেটাতে আমি অতটা ভীত না। আর আমার নিজস্ব আমার যারা অফিসার আছে, তাদের সবার মেধা মানসিকতা দিয়েই আমি কাজ চালিয়ে নিতে পারবো। ধন্যবাদ আপনাকে। ইশিকা, শুনতে পারলেন যে আসলে তারা কোনো কিছু নিয়ে ভীত না, কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত মোতায়েন রয়েছে কেন্দ্রগুলোতে। ইশিকা, ধন্যবাদ সঞ্জিদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জে অবস্থানরত আমাদের রিপোর্টার সঞ্জিদ আহমেদের সঙ্গে কথা বলছিলাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে কোনো আন্দোলনের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জিতলে সরকারের গ্রহণযোগ্যতা নেই, হারলে ভোট কারচুপির অভিযোগ, বিএনপিকে এই অভ্যাস ছাড়তে হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নির্বাচনে বিএনপির সেনা মোতায়েনের দাবি সেনাবাহিনীকে বিতর্কিত করার দুরভিসন্ধিমূলক বলেও জানান ওবায়দুল কাদের। জেলা পরিষদে নেই, আবার সিটি নির্বাচনে আছে। নির্বাচন নিয়ে বিএনপির এই অবস্থানকে ডাবল স্ট্যান্ড বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বুধবার বিকেলে সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক।
তারা জিতে গেলে তারা তো জিতে যাবে, তারা মনে করবে যে সরকারের গ্রহণযোগ্যতা নেই। আর দ্বিতীয়ত নির্বাচনে যে হেরে যাবে সেই পথও তারা খোলা রেখেছে। কারচুপি করে, জালিয়াতি করে বিএনপির বিজয়কে সরকার ছিনতাই করেছে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে আমরাও বিএনপিকে আন্দোলন করার কোনো সুযোগ দেব না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের প্রশ্নই আসে না। নেতাকর্মীদের শেষ পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, নারায়ণগঞ্জের জনগণ দুঃশাসনের বিরুদ্ধে নীরব বিপ্লব ঘটাবে। নারায়ণগঞ্জের নির্বাচনেই প্রমাণ হবে সরকার জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে কিনা। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ এখনো পর্যন্ত দৃশ্যত ভালো মনে হলেও জনমনে অস্বস্তি ও শঙ্কা দূর হয়নি। সরকারি দলের ক্যাডাররা নির্বাচনে তাৎক্ষণিক প্রভাব বিস্তারের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশন নির্বাচনকে সুষ্ঠু করবে বলে বিএনপি আশা করে। রাষ্ট্রীয় অনাচারের তীব্র কষাঘাতে বেদনার্ত মানুষ তাদের প্রতিবাদের অংশ হিসেবেই আগামীকাল নারায়ণগঞ্জে ভোটের দিন ভোটাররা ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে বিপুল ভোটে বিজয়ী করবে। দুঃশাসনের বিরুদ্ধে এক ঐতিহাসিক ভোট বিপ্লব ঘটবে। 4টা পর্যন্ত যে টাইম, এই সময়ে ভোট গ্রহণ নিশ্চিত করেই বিএনপির পোলিং এজেন্ট এবং অন্যান্য সমর্থকরা তারা ফিরে আসবে। ভোট বর্জনের কোনো প্রশ্নই আসে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, এখন চলছে নির্বাচনী প্রজেক্ট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। নারায়ণগঞ্জের নির্বাচন দেশের মানুষের তীক্ষ্ণ দৃষ্টি আছে, তারা কি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে নাকি ফিরিয়ে দেবে না, দেশের মানুষ অপেক্ষা করছে। তারা কি সেই নির্বাচনী প্রকল্প থেকে সরে দাঁড়াচ্ছে নাকি এই নির্বাচনী প্রকল্প নিয়ে তারা এগিয়ে যাবে? যদি নির্বাচনী প্রকল্প নিয়ে এগিয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ বুঝতে হবে তারা নির্বাচন চায় না। প্রপাগান্ডার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি চলছে বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2041 সালে বাংলাদেশ হবে এশিয়ার আঞ্চলিক অর্থনীতির কেন্দ্রবিন্দু। তাই ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে থেকে ব্যবসায়ীদের কাজ করার আহ্বান জানান তিনি। রাজধানীতে ঢাকা চেম্বারের উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। বেসরকারি খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি আখ্যা দিয়ে তা বিকাশের সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। 2030 সালে কেমন হবে বাংলাদেশ, কি ধরনের পরিবর্তন আসবে জনগণের জীবনযাত্রায়? ঢাকা চেম্বারের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে নিউ ইকোনমিক থিঙ্কিং বাংলাদেশ 2030 অ্যান্ড বিয়ন্ড শিরোনামে আন্তর্জাতিক সম্মেলনে দেখানো হয় বিশেষ ডকুমেন্টারি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিদেশি বিনিয়োগ আনতে সরকার নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে। বিনিয়োগের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে উইন উইন সিচুয়েশন তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি আরও মজবুত হবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। বিদেশি বিনিয়োগ যাতে আসে তার জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। সমগ্র বাংলাদেশ জুড়ে আমরা 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, যেখানে সেখানে যেন শিল্পায়ন না হয়, এই অর্থনৈতিক অঞ্চলগুলিতে যেন শিল্পায়ন হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাতে আমরা মনে করি দেশি বিদেশি বিনিয়োগ আসবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, দারিদ্র্য বিমোচনে সহায়ক হবে। শেখ হাসিনা বলেন, জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজি অর্জনের মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনেও বাংলাদেশ হবে বিশ্বের রোল মডেল। 2041 সালে আমাদের অর্থনীতি এশিয়ার আঞ্চলিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। স্থানীয় সাপ্লাই চেইন এবং গ্লোবাল ভ্যালু চেইন আঞ্চলিক ও উপ আঞ্চলিক যোগাযোগ ও সংযোগ সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এ দেশ আমাদের দেশ। ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান রাঙা প্রভাতে যান্ত্রিক ত্রুটির ঘটনার মামলাটির তদন্তের ভার পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটে ন্যস্ত করা হয়েছে। বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী এই তথ্য জানান। এই ঘটনায় মঙ্গলবার রাতে বিমানবন্দর থানায় একটি মামলা করেন বিমানের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের পরিচালক উইং কমান্ডার অবসরপ্রাপ্ত এম আসাদুজ্জামান। কোনো কর্মকর্তার কর্তব্যে অবহেলা বা গাফিলতি রয়েছে কিনা এ বিষয়ে খতিয়ে দেখতে মামলার এজাহারে বলা হয়েছে। এর আগে এই ঘটনায় বিমানের 9 কর্মকর্তা ও প্রকৌশলীকে বরখাস্ত করা হয়। গেল 27 নভেম্বর ঢাকা থেকে হাঙ্গেরি যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণে বাধ্য হয়। বাংলাদেশে ব্যাংকের সংখ্যা এখন বেশি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এজন্য কয়েকটি ব্যাংক একীভূত করার সম্ভাবনা রয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী জানান, ব্যাংকগুলো একীভূত হওয়ার জন্য আইন করে রাখতে হবে বলে মনে করেন তিনি। অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশে 48টি ব্যাংক রয়েছে। সবগুলো ব্যাংকের অবস্থা ভালো নয়, তবে কোনো ব্যাংক চিরতরে বন্ধ না হলেও টিকে থাকার জন্য অন্য ব্যাংকের সাথে মার্জ করতে পারে। এ সময় অর্থমন্ত্রী বেসিক ব্যাংকের সমালোচনা করেন, বলেন এ ব্যাংকের অবস্থা বেশ খারাপ। কৃষি ব্যাংকের বাণিজ্যিক ঋণ বন্ধ করে দেওয়া উচিত বলেও মনে করেন আবুল মাল আব্দুল মুহিত। প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমের শুরু থেকে রাজধানী জুড়ে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। গ্যাস না পেয়ে বাসা বাড়িতে লাকড়ি ও কেরোসিনের চুলায় রান্না করতে হচ্ছে নগরবাসীকে। বছরের পর বছর আশ্বাস দিলেও গ্যাস সংকট সমাধানে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই তিতাসের। এমনকি কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হতে পারে সে ব্যাপারেও কথা বলতে নারাজ তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে নগরবাসী গ্যাস না পেলে কি হবে, দাম বাড়াতে পিছিয়ে নেই সরকার। দাম বৃদ্ধি প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে আন্দোলনকারীরা বলছেন, জনগণের পকেট কেটে টাকা নিয়ে দুর্নীতিবাজদের আরও লাভবান করার জন্যই গ্যাসের দাম বাড়াতে চাইছে সরকার। নাগালপাড়ার বাসিন্দা জাকিয়া সুলতানার 4 জনের সংসার। রান্নার জন্য সকাল থেকে অপেক্ষা করছেন চুলার সামনে, কিন্তু দুপুর 12টা বাজলেও গ্যাস নামক সোনার হরিণের আর দেখা মেলে না। তাই কচ্ছপের গতিতেই চলছে জাকিয়ার রান্না। সকালে 6টা বাজে যাইবো, রাত্রে 12টায় আসে, আবার সারাদিন আসে না। 12টার তো আমার অনেক ঘর খালি হয়ে গেছে। গ্যাস না থাকলে রান্না কিভাবে চলবে? বিকল্প হিসেবে অনেকেই এখন মাটির চুলায় রান্না করে পার করছেন আপৎকালীন সময়। গ্যাস না থাকলে আমরা লাকড়ি দিয়ে রান্না করি, আমাদের অনেক কষ্ট হয়। গ্যাসের অভাবে অনেকে আবার ইলেকট্রিক রাইস কুকার ব্যবহার করছেন। দৈনিক খাবার দাবারের কাজটি এভাবে সারলেও মাস শেষে হিসেবের খাতায় যোগ হচ্ছে বাড়তি অঙ্ক। গ্যাসের বিল দেই, গ্যাস পাই না। এই যে ইলেকট্রিতে রান্না করি, আবার এটারও বিল দিতে হয়। এটা সব কিছু মিলাতে আমাদের কষ্ট হয় না। শীতকাল এলেই কেন এমন গ্যাস সংকট, এমন প্রশ্নের উত্তরের জন্য বারবার যোগাযোগ করা হলেও তিতাস গ্যাস কর্তৃপক্ষের কেউ কথা বলতে গড়িমসি করেন। চাহিদা পূরণ করতে না পারলেও দাম বাড়ানো হচ্ছে গ্যাসের। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাম প্রগতিশীল রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। 92 ইউনিট জ্বালাই, সেই অনুযায়ী কিন্তু এখন 650 টাকা দাম ধরা হয়েছে। কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি গড়ে আমরা মাত্র 40 থেকে 42 ইউনিট গ্যাস জ্বালাই। সুতরাং দাম বাড়ানো কোনোভাবেই যৌক্তিক না। আমরা মনে করি সরকার জনগণের পকেট কাটার জন্য এই কাজ করছে এবং তাদের তথাকথিত রাজস্ব আয় বাড়ানোর জন্য। দীপন দাওয়ান, বাংলাভিশন, ঢাকা। সিবিসি টাইলস সংবাদ বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়, 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। এবার 6টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণ ঠেকাতে লাগাতার আন্দোলনে পায়রা বন্দর এলাকার হাজারো পরিবার বসতবাড়ি আর কৃষি জমি হারানোর শঙ্কা। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে।
নির্বাচনকালীন সরকার গঠন সহ নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির কাছে 17 দফা প্রস্তাব দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সংলাপের পর একথা জানান দলটির প্রেসিডেন্ট ডক্টর অলি আহমদ বীর বিক্রম। প্রতিরক্ষা বাহিনী মোতায়েন, নির্বাচনী কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান, তফসিল ঘোষণার 30 দিনের মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার সহ বেশ কিছু প্রস্তাব দেয় দলটি। সিইসি হিসেবে সর্বজন শ্রদ্ধেয়, সাহসী, সৎ ও মেধাবী একজন ব্যক্তি, যিনি প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না, এমন ব্যক্তিকে নিয়োগেরও প্রস্তাব করেন তারা। আর কৃষক শ্রমিক জনতা লীগ সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না দিলেও রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানিয়েছে সংবিধান কিংবা রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে যেন গ্রহণযোগ্য কমিশন গঠন করা হয়। ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা 6 জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে পরিবেশ ও পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর জহির বিন আলমকে প্রধান করে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আমিনুল হক ভূঁইয়ার অফিস কক্ষের বিদ্যুৎ ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর 1:30টা থেকে উপাচার্য কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা শোনার পরই এর প্রতিবাদে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। মঙ্গলবার সন্ধ্যায় শাহপরান হলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের গ্রুপকে ধাওয়া দেয় সহসভাপতি অঞ্জন রায় গ্রুপ। এই সময় গুলি ছোড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগ। পরে মধ্যরাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ে ছাত্র হলগুলোতে অভিযান চালায় পুলিশ। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র ও মদ উদ্ধার করা হয়। শিল্পাঞ্চল আশুলিয়ার শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েকদিনের কর্মবিরতির মুখে 55টি কারখানা বন্ধ ঘোষণার পর বিপাকে পড়েছেন লাখ লাখ শ্রমিক। তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে বন্ধ কারখানা খুলে দেওয়ার অনুরোধ জানান শ্রমিকরা। এদিকে শ্রমিক বিক্ষোভের ঘটনায় উইন্ডি অ্যাপারেলসের অন্তত শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে সপ্তাহব্যাপী আশুলিয়ার বিভিন্ন পোশাক তৈরির কারখানায় থেমে থেমে কর্মবিরতি পালন করে আসছিল শ্রমিকরা। নানা প্রতিশ্রুতি ও আশ্বাস দেওয়ার পরও কর্মপরিবেশ নিশ্চিত না হওয়ায় মঙ্গলবার 55টি কারখানা বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। বুধবার সকালে কাজে যোগ দিতে গিয়ে কারখানা বন্ধের নোটিশ দেখে বাড়ি ফিরে যায় অনেকেই। একদিকে দাবি পূরণ না হওয়া, অন্যদিকে কারখানা বন্ধ করে দেওয়ায় এক ধরনের মানসিক চাপে সাধারণ শ্রমিকরা। আমরা প্যাডের দায়ে আসছি, আমরা রাজনীতি করতে আসি নাই। আমাদের শ্রমিক নেতা আছে তো তারা মানে একটা বৈঠক নিয়ে বসুক, যে যেভাবে হোক সমাধান হোক, সবাই ফ্যাক্টরিটা খুলুক, আমরাও বাসি মানে মালিকও বাসুক। এতগুলো কারখানা একসাথে বন্ধের ঘোষণায় শঙ্কিত শ্রমিক নেতারাও। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাইছেন না তারা। তবে আন্দোলনরত শ্রমিকরা বলছেন সমস্যার সমাধান না করে কারখানা বন্ধ করা যুক্তিযুক্ত হয়নি। আমরা যে পরিমাণ মজুরি পাই ওই মজুরি আমাদের পেটে চলে না। আমাদের স্বাস্থ্য, চিকিৎসা আরও বিভিন্ন জিনিস আছে। এই এলাকায় সরকারি কোনো স্কুল নাই, সরকারি কোনো হাসপাতাল নাই। আমাদের রুম ভাড়া বেড়াইতেছে প্রতি বছরে 200 করে 300 করে, তা আমাদের বেতন ভাড়া 350 করে, তাহলে আমরা কিভাবে চলবো? গত কদিনের কর্মবিরতির ঘটনায় আশুলিয়ার জামগড়ায় উইন্ডি অ্যাপারেলস কারখানার 21 শ্রমিকের নাম উল্লেখ সহ অন্তত শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ। বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম অসাধ্যগুলো এই এলাকাতে হচ্ছে, এটা একটা গভীরে যাওয়ার দরকার। আমরা সে চেষ্টা করব, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাহায্য নিচ্ছি, কারের সঙ্গে জড়িত সেই ব্যক্তিদের আমরা ফাইন্ড আউট করব এবং বর্তমানে আমরা মনে করি যে খুব সুন্দর পরিবেশ আছে। এদিকে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলনের সাথে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের কোনো সম্পর্ক নেই বলে মনে করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। রাজধানীতে পোশাক শ্রমিকদের কয়েকটি সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সাথে সমন্বয় সভায় নৌমন্ত্রী বলেন, আশুলিয়ায় পোশাক শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনে নামানোর চেষ্টা করছে একটি বিশেষ মহল। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ ঠেকাতে মাঠে নেমেছেন দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রার আশপাশের কয়েক হাজার পরিবার, গ্রামের পরিবার। সরকারি বেসরকারি 6টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ শুরু হওয়ায় বসত বাড়ি ও কৃষি জমি হারিয়ে নিঃস্ব হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। 3 ফসলি জমিতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনার এই সমস্যা নিরসনে আন্দোলনরত গ্রামবাসী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। বাপদাদার রেখে যাওয়া বসতবাড়ি, ভিটামাটি আর ফসল ফলানোর জমি রক্ষার জন্য নারী, পুরুষ, শিশু, বৃদ্ধের দীর্ঘ এই মানব প্রাচীর। শতভাগ জীবিকা নির্ভর 3 ফসলি উর্বর কৃষি জমি ছাড়তে নারাজ বিভিন্ন কোম্পানির নতুন নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য। আমাকে দেশ ছাড়া করেন না, আমাকে লাগা নেই কোনো আমাকে 20 দিন আমরা 20 খেয়ে মসজিদ আমাকে সম্ভব আমাকে বাড়িঘর
স্বামীর গোরস্থান, শ্বশুরের গোরস্থান রক্ষা। আমরা 3 ফসলীয় জমি দেব না, আমাদের বাপদাদার ভিটে বাড়ি গোরস্থান কবর আমাদের রক্ষা করতেই হবে, আমরা দেব না। সম্প্রতি পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের সেনা কল্যাণ সংস্থা, আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র সহ একাধিক কোম্পানি নতুন নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণ শুরু করেছে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য 3 ফসলি কৃষি জমি বেছে নেওয়াকে এ অঞ্চলের অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র হিসেবেই দেখছেন ক্ষুব্ধ কৃষকরা। আশুগঞ্জ এবং সেনা কল্যাণ আসছে আমাদেরকে বারবার জ্বালাতন করতেছে জনগণকে। এতগুলি লোক আমরা এই 600 একর সম্পত্তি থেকে বাঁচি। সেনা কল্যাণ, তারপর আমরা এই আশুগঞ্জ এরা করতেছে, এদেরকে আমরা জীবন গেল আমরা জমি দেব না। আমরা রবি কৃষি পাই, যেটা পটুয়াখালী ডিস্ট্রিক্টের ভিতর, বরিশাল বিভাগের ভিতর নাই। নতুন করে নৌকল্যাণ সংস্থা, সেনা কল্যাণ সংস্থা, আশুগঞ্জ পাওয়ার স্টেশন, রুরাল পাওয়ারের জমি অধিগ্রহণের প্রক্রিয়াকে জেলা প্রশাসন দেখছে উন্নয়নের সোপান হিসেবে। নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড কর্তৃক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। আশুগঞ্জ পাওয়ার কোম্পানি লিমিটেড, আরপিসিএল, সেনা কল্যাণ সংস্থা এবং নৌকল্যাণ সংস্থা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। এই বিদ্যুৎ কেন্দ্রের সময়ে এদেশের উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমি মনে করি। 3 ফসলি জমিতে কোনো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে না। প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতির বাস্তবায়ন চান উপকূলীয় অঞ্চল কলাপাড়ার বাসিন্দারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে জার্মানিতে বড়দিনের স্ট্রিট মার্কেটে ট্রাক হামলার দায় স্বীকার করেছে আইএস। তিউনিসিয়ার নাগরিক আনিসকে খুঁজছে পুলিশ। যুব এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে লড়ছে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ। লঙ্কানদের 195 রানের টার্গেট দিয়েছে জুনিয়র টাইগাররা। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এবার জার্মানির বার্লিনে বড়দিনের স্ট্রিট মার্কেটে ট্রাক হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিউনিসিয়ার এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। 23 বছর বয়সী ওই ব্যক্তির নাম আনিস বলে উল্লেখ করেছে জার্মান পুলিশ। এদিকে সোমবারের হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ট্রাক হামলার আগে ট্রাকের নিয়ন্ত্রণ পেতে চালকের সাথে ধস্তাধস্তি হয় হামলাকারী আনিসের। এতে সে কিছুটা আহত হয়। গেল এপ্রিলে জার্মানিতে আশ্রয়ের আবেদন করে সাময়িকভাবে দেশটিতে থাকার অনুমতি পায় হামলাকারী আনিস। তাকে ধরতে ব্যাপক অভিযান অব্যাহত রেখেছে জার্মান নিরাপত্তা বাহিনী। এর আগে সোমবার রাতে বড়দিন উপলক্ষে বসা একটি স্ট্রিট মার্কেটে ট্রাক নিয়ে হামলা চালালে নিহত 12 জন হয়। বড়দিনের আগে আরও নাশকতার আশঙ্কায় ইউরোপ ও যুক্তরাষ্ট্র জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শপিং মল ও এর আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। এদিকে শ্রদ্ধা আর ভালোবাসায় নিহতদের স্মরণ করছে জার্মানবাসী। বার্লিনের এক স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সহ দেশটির মন্ত্রী পরিষদের সদস্যরা। সংবাদ শেষ করব সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকাল চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নগর জুড়ে কঠোর নিরাপত্তা, টহল দিচ্ছে পুলিশ, র্যাব, বিজিবি। নারায়ণগঞ্জেই প্রমাণ হবে সরকার ভোটাধিকার ফিরিয়ে দেবে কিনা বললেন রিজভী। নির্বাচন সুষ্ঠু হবে, বিএনপিকে আন্দোলনের সুযোগ দেওয়া হবে না জানালেন কাদের। জাতিসংঘের এমডিজির মতো এসডিজি অর্জনেও বাংলাদেশ বিশ্বের রোল মডেল হয়ে উঠবে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী জুড়ে গ্যাসের তীব্র সংকটের মধ্যেই চলছে দাম বাড়ানোর প্রক্রিয়া। লাকড়ি আর কেরোসিনের চুলায় রান্না করছেন অনেকে। কবে স্বাভাবিক হবে জানায়নি তিতাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 9টায় নিউজ টপ 10 আমন্ত্রণ রইল। দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বার। ধন্যবাদ।